হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাই নিয়ে আমরা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। মনে রাখবে এই ক্লাসটা আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার পরীক্ষা, যেটা 28 তারিখ শিডিউলড আছে এই মাসের আর কিছুদিন পর, প্লাস ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, যেটা অগাস্ট মাসে শিডিউল বেরোবে। সকল অ্যাসপিরেন্টস বা তোমরা যারা প্রার্থীরা আছো এই চাকরিগুলোর জন্য, তোমরা যারা অ্যাপ্লাই করেছো, সবাই কিন্তু ক্লাসটা ভালো করে দেখবে। নট অনলি দিস 3 এক্সামস বাট ফর অল এক্সামস, যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে মেজর একটা কি বলবো, একটা পার্ট জিজ্ঞেস করা হয় কোশ্চেন পেপারে। তো ওই এক্সামসগুলোর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটা, ঠিক আছে? কারণ ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট কি কি আছে বা সংশোধন কি কি আছে, এগুলো আমরা এই ভিডিওতে দেখব। তোমাদেরকে আমরা একদম ইজি ভাষায় বলে দেবো। মনে রাখবে আমরা এক্সট্রা কিছু পড়বো না, শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড যে পার্টগুলো আছে ঠিক ওই জায়গাগুলো আমরা এই ভিডিওতে কভার করব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব, কারণ ইন্ডিয়ান পলিটি থেকেই মেইন কোশ্চেন আসে ত্রিপুরা হাইকোর্টের বা জুডিশিয়াল একাডেমির রিক্রুটমেন্টে, যেটা দুটো পোস্টে রিক্রুটমেন্ট আছে, একটা হচ্ছে ড্রাইভার, একটা হচ্ছে গ্রুপ ডি। টোটাল দুটো মিলিয়ে অ্যাপ্লিকেন্ট 11-12 হাজার হবে, ঠিক আছে? প্লাস তোমাদের ইলেকশন ইন্সপেক্টর, যেটা কম্বাইন্ড 3, এই কম্বাইন্ড 3 পরীক্ষাতে মানে যেটা অগাস্ট মাসে শিডিউল, ওটার জন্য ইম্পর্টেন্ট। বা তোমাদের যদি টিটি এডিসির এসজেডডিও ক্লাস বা তোমরা যদি এসজেডডিও পরীক্ষা আগামী 21শে জুলাই তোমার যদি শিডিউল থাকে, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ভালো করে দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে শেয়ার করবে, যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে থ্রু আওয়ার ক্লাস, সবাই যাতে গুরুত্বপূর্ণ টপিকটা যাতে রিভিশন দিয়ে নিতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরি, ফিক্সড পে চাকরি, কন্ট্রাকচুয়াল, প্রাইভেট বা তোমাদের যে সমস্ত প্রজেক্টের চাকরি, সমস্ত কিছুর ইনফরমেশন, জেনুইন আপডেটস টাইম টু টাইম লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল টপিকস যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে ওইগুলো নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেবো, জাস্ট অল্প। আমাদের নোটসের ব্যাপারে বলতে হয়, এটা আমাদের রুলস আছে, ঠিক আছে? তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেগুলোতেই লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ আছে, যেখানেই তোমাদের নোটস লাগবে পড়ার জন্য, সম্পূর্ণ নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। কি কি পরীক্ষা দেখে নাও। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফুল নোটস আছে, ইনক্লুডিং দ্য জব ওরিয়েন্টেড পার্ট। টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, ডেন্টাল কলেজ, জেআরবিটি 2, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024 কভার করা নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে। তোমাদের ভালো মার্কস সিকিউর করতে কিন্তু তোমাদের যে পুশটা দরকার ওই পুশটা কিন্তু তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে? কারণ আমরা এই নোটসগুলো অনেক সময় লাগিয়ে অনেক রিসার্চ করে বানিয়েছি, ঠিক যেই জায়গাগুলো পরীক্ষাতে কমনলি জিজ্ঞেস করে ওই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের নোটসে কিন্তু ইনক্লুড রেখেছি, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা বলি, শুরু করার আগে, আমরা কিন্তু এমসিকিউ আকারে পড়াই না। একটা টপিক দিলাম, এটার মধ্যে 50টা এমসিকিউ দিলাম, আগের বছরের কোশ্চেনগুলো যেগুলো রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় ওগুলোকে আমরা জাস্ট তোমাদের পড়িয়ে বললাম সিলেবাস কমপ্লিট। এমসিকিউ আকারে আমরা পড়ি না। আমরা কি পড়ি? আমরা দুটো ওয়েতে পড়ি। একটা হচ্ছে ওয়ান লাইনার, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ডিটেইল ডেসক্রিপটিভ ওয়েতে আমরা প্রত্যেকটা টপিক পড়বো। তা হ্যাঁ, এমসিকিউ আমরা পড়বো,
অবশ্যই পড়বো, কিন্তু কখন? যখন আমাদের সিলেবাস কমপ্লিট, তখন আমরা এমসিকিউ সলভ করব, মডেল যে কোশ্চেন পেপার বা মক টেস্ট ওইগুলো আমরা দেবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা, টিটি এডিসি পরীক্ষার ফুল লেন্থ মক টেস্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা যদি কেউ অ্যাটেম্প করতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তোমরা এটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও, রোটেট করে নাও, হেডফোনটা লাগিয়ে নাও, কারণ আমরা এখানে লেখা কম, আমরা বলবো বেশি। আমার বলা কথাগুলো শুনে শুনে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সো লেট আস বিগিন। তো মনে রাখবে, ইন্ডিয়ার কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে কি ওয়ার্ল্ডস লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। পৃথিবীর সবচাইতে বড় লিখিত আকারের কনস্টিটিউশন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? মনে রাখবে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা মানে কবে ফর্ম করা হয়েছিল আন্ডার ক্যাবিনেট, মানে যেই তোমাদের অ্যাকচুয়ালি কি মানে কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছে, মানে যেদিন থেকে এটা লাগু করা হয়েছে এটা আরেকটা ডেট, ঠিক আছে? আর যেটা মানে ওই যেদিন থেকে কাজ শুরু করা হয়েছে, ঠিক আছে, কনস্টিটিউশনটা ফ্রেম করার কাজটা করেছে কে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দ্যাট ইজ ওয়াই দিস টপিক ইজ মানে রিপিটেডলি আস্কড ইন ভেরিয়াস এক্সামস, ঠিক আছে? মনে রাখবে, এই যে কনস্টিটিউশনটা মানে ফ্রেম করার দায়িত্ব দেওয়া হয়েছিল টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি বলতে কি মানে বিভিন্ন লোক বা মানুষ ছিলেন ওখানে যারা বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট, যারা একসাথে ডিসকাস করে ভারতের যে সমস্ত ল বা আইন আছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলবে, কি কি রুলস হবে, সমস্ত কিছু একটা জায়গায় লিখেছে। লেখার পর এটা দেখা গেছে ইট হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর মনে রাখবে, 26 নভেম্বর 26 নভেম্বর কিন্তু 2015 থেকে 26 নভেম্বরটাকে কিন্তু আমরা সেলিব্রেট করি অ্যাজ কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস বা সংবিধানের যে দিন, ওই দিন। কেন? কারণ ওই দিনই হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ওনার কিন্তু জন্মদিন, ঠিক আছে? ওনার কি জন্মদিন, এটা তোমাদের মনে রাখতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কিন্তু ইট মানে কি বলবো, ইট স্টার্টেড ফাংশনিং ফ্রম নভেম্বর মানে 1946, আর 2015-এ যেহেতু 26 নভেম্বর মানে 1946 সন থেকে কাজ করা শুরু করা হয়েছিল, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল যাতে ওনারা কনস্টিটিউশনটাকে ফ্রেম করতে পারে। তার জন্য 26 নভেম্বরে কিন্তু আবার ডক্টর বি আর আম্বেদকরের কিন্তু জন্মদিন। তার জন্য সবকিছুকে কনসিডার করে 2015 থেকে 26 নভেম্বরটাকে সেলিব্রেট করা হয় আজ কি কনস্টিটিউশন ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার কত পরীক্ষায় এসছে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আবার আসবে, তাই তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। মনে রাখবে, এই যে এটা ফর্ম করা হয়েছিল মানে এই যে কনস্টিটিউশন করা হবে তার জন্য একটা অ্যাসেম্বলি থাকবে যেখানে বিভিন্ন মানুষ এক্সপার্টসও থাকবেন। ওই প্ল্যানটা কবে করা হয়েছিল, কোন মানে কবে নাগাদ এটা মানে মাথায় এসেছিল বা এটা ফাইনালাইজেশন করা হয়েছিল? মনে রাখবে, এটা ফাইনালাইজেশন করা হয়েছিল আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা আবার চলে যাচ্ছে তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দেখো আমরা এখানে একটা ফটো রেখেছি, দে আর দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মনে রাখবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যিনারা অনেক দিন বা তোমরা বলতে পারো 165 দিন, 165 দিন, ঠিক আছে, 165 দিন লাগিয়ে 11টা সেশন ওনারা করে বা মিটিং করে ওনারা কিন্তু কি করেছেন, ওনারা মানে কনস্টিটিউশনটা কিন্তু ওনারা ফ্রেম করেছেন। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে, এটার মধ্যে টোটাল মেম্বার ছিল 389 মেম্বার্স। এই 389 মেম্বার্সের মধ্যে 292 জন মেম্বার্স এমন ছিলেন যারা নাকি প্রভিন্সিয়াল লেজিসলেটর থেকে ইলেক্টেড হয়ে এসছেন, মানে দোজ হু রিপ্রেজেন্টেড ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে? তার মধ্যে 389 চলে গেল, 389 থেকে 292 চলে গেল টু বি ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল লেজিসলেচার বা দোজ হু আর রিপ্রেজেন্টিং ব্রিটিশ ইন্ডিয়া। মনে রাখবে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট করার আইডিয়াটা দেওয়া হয়েছিল বাই স্বরাজ পার্টি ইন দ্য ইয়ার 1924। স্বরাজ পার্টি ইন দ্য ইয়ার 1924-এ কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট করার আইডিয়া, যিনারা কনস্টিটিউশন ফ্রেম করবে, আইডিয়াটা দিয়েছিলেন স্বরাজ পার্টি। মনে রাখবে, একটা ডিফারেন্স মনে রাখবে, ইন্ডিয়াতে বা ভারতবর্ষে সবচেয়ে সুপ্রিম হচ্ছে কনস্টিটিউশন, কিন্তু ব্রিটেনে সবচেয়ে সুপ্রিম হচ্ছে পার্লামেন্ট।
কি বলেছি, ব্রিটেনে সবচেয়ে সুপ্রিম মানে সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে কনস্টিটিউশন, ব্রিটেনে হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, কিন্তু মনে রাখবে ইন্ডিয়া আর পাকিস্তানের পার্টিশনের পর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল মেম্বার্স হয়ে গেছিল কত, 299 আফটার ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পার্টিশন। আর বললাম কি 389 এর মধ্যে 292 দে রিপ্রেজেন্টেড ব্রিটিশ ইন্ডিয়া, আর 93টা সিট it was dedicated to the princely states। কি বলেছি, it was dedicated to the princely states। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে একটা জিনিস, 26শে নভেম্বর 1949 সনে 26 নভেম্বর 1949 ইন্ডিয়া কিন্তু হয়ে গেছিল কমপ্লিট সোভরেন অ্যান্ড ডেমোক্রেটিক। কি বলেছি, কমপ্লিট সোভরেন অ্যান্ড ডেমোক্রেটিক। ভালো করে এগুলো শুনবে আমরা কি কি বলছি, কারণ সবকিছু তো আর লিখে এখানে বোঝানো সম্ভব না, অনেক কিছু এখানে। ঠিক আছে, সবকিছু এখানে পয়েন্ট ওয়াইজ লিখে রাখলে তোমাদের শুনে শুনে লিখতে হবে তোমরা, তাই আমরা বলি যখনই আমাদের ক্লাসগুলো শুনবে একটা খাতা কলম নিয়ে বসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে তোমাদের 389 বললাম, এটার মধ্যে 296 মানে 296 মেম্বার্স আউট অফ দ্য 389। দেখো আমরা তোমাদের একটা ডিভিশন বলে দিচ্ছি, 296 মেম্বার্স অ্যাকচুয়ালি ব্রিটিশ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য 296 সিটস রাখা হয়েছিল। তার মধ্যে 292 সিটস আউট অফ দ্য 296 দে ওয়্যার রিজার্ভড, মানে এখানের যে মেম্বাররা সিলেক্ট হবে ওনারা সিলেক্ট হয়ে আসবে, দে ওয়্যার সাপোজ টু বি সিলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার্স। ঠিক আছে, আর রিমেনিং যে 4টে পোস্ট, এই 4টে পোস্টের মধ্যে যেমন এই 4টে পোস্টে থাকবে, যেমন তোমরা বলতে পারো ফর এক্সাম্পল চিফ কমিশনার, বিভিন্ন প্রভিন্সেস ছিল ওই সময়, যেমন দিল্লির ছিল, কুর্গ ছিল, ব্রিটিশ বালুচিস্তান ছিল, আজমের মেরওয়ালা ছিল, এগুলো তোমরা হিস্ট্রি পড়লে বুঝতে পারবে। ওখান থেকে যারা নাকি চিফ কমিশনার ছিলেন, ওই সমস্ত প্রভিন্সের যারা ব্রিটিশ চিফ কমিশনার ছিলেন, ওখানের মেম্বার্স থাকবে এরকম 4 জন। ঠিক আছে, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এইবার তোমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখবে। সবচেয়ে প্রথম মিটিং হয়েছিল কবে, 9th ডিসেম্বর 1946 অ্যাসেম্বলি কাজ করা শুরু করেছে। ফর্ম হয়েছে নভেম্বর মাসে, কাজ করা শুরু করেছে প্রথম মিটিং এর মাধ্যমে 9th ডিসেম্বর 1946। সেকেন্ড মিটিং হয়েছে 14th অগাস্ট 1947। সেকেন্ড মিটিং কবে হয়েছে, 14th অগাস্ট 1947। ঠিক আছে, এই সেকেন্ড মিটিংয়েই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হয়ে গেছিল সোভেরেইন। কি বলেছি, সোভেরেইন হয়ে গেছিল। আর মনে রাখবে কনস্টিটিউশনটা বানাতে টোটাল সময় লেগেছে 2 বছর 11 মাস। কি বলেছি, 2 বছর 11 মাস 18 দিন। টোটাল ইন্ডিয়ার কনস্টিটিউশনটা বানাতে, ফাইনালাইজ করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই ডিফারেন্সটা একটু মনে রাখবে। 9th ডিসেম্বর 1946 ওনাদের ফার্স্ট মিটিং হয়েছিল, এই মিটিং দিয়েই শুরু হয়েছে ওনাদের কাজ করা। ঠিক আছে, সেকেন্ড মিটিং হয়েছে ওনাদের 14th অগাস্ট 1947। ঠিক আছে, আর সেশন একটা হয়েছে মিটিং, ওই মেম্বার্সরা নিজেরা ডিসকাস করছে, আর সেশন হচ্ছে ওনাদের দ্বারা এতদিন কি কি কাজ করা হলো ওইগুলোর একটা রিভিউ, যেখানে অ্যাসেম্বলির বাইরের লোকও থাকতো। ঠিক আছে, তেমনিভাবে ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল অন 13th ডিসেম্বর 1946। ঠিক আছে, এই ফার্স্ট সেশনেই অবজেক্টিভ রিজলিউশন পাস করা হয়েছিল বাই জওহরলাল নেহেরু, who is by far the longest serving prime minister for 16 years of India। ঠিক আছে, অবজেক্টিভ রিজলিউশনটা এটা পাস করা হয়েছিল আফটার দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন কবে, 22nd জানুয়ারি 1947। ঠিক আছে, 22nd জানুয়ারি 1947 অবজেক্টিভ রিজলিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল। এইবার তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় সচরাচর ওনারা জিজ্ঞেস করেন। সবচেয়ে প্রথম ফুল টাইম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা সবাই জানো, আমরা হাফ লিখছি, তোমরা শুনে শুনে লিখে নাও। সবচেয়ে প্রথম টেম্পোরারি কিছু সময়ের জন্য প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। কি বলেছি, ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে,
নেক্সট, সবচেয়ে প্রথম ফুল টাইম ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওনার নাম ছিলেন কি? এইচ সি মুখার্জি। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন স্যার বি এন রাও। কি বলেছি? স্যার বি এন রাও। অনেকবার এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, হাইকোর্টের বা জুডিশিয়াল একাডেমির পরীক্ষাতে কিন্তু সবচেয়ে মেইন টার্গেট হচ্ছে কি? তোমাদের কনস্টিটিউশন বা ইন্ডিয়ার পলিটি। ঠিক আছে, তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারেও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এগুলো থেকে কিন্তু বেশি কিন্তু জিজ্ঞেস করা হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার পার্ট থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। মানে এই যে ফাইনাল ড্রাফট যে করেছেন ওনারা, ফাইনাল ড্রাফটিং যে করেছে কনস্টিটিউশনটার, ফাইনাল মানে থার্ড টাইম, তৃতীয়বার ও ফাইনাল ড্রাফটিং যে করেছে কনস্টিটিউশনটা, ওটা কবে করেছে? 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কনস্টিটিউশনের উপরে কাজ করার, এটা কমপ্লিশন ডেট, কাজ করা শেষ। ঠিক আছে, আর এই ফাইনাল ড্রাফটিংয়ে কনস্টিটিউশনে কি কি অ্যাড করা হয়েছে? সিটিজেনশিপ, ঠিক আছে, ইলেকশনসের ক্রাইটেরিয়াগুলো অ্যাড করা হয়েছে, তারপর প্রভিন্সিয়াল পার্লামেন্টের আইডিয়াটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সবগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে ফ্রম 26 নভেম্বর 1949। আর মনে রাখবে, ফাইনাল ড্রাফট ও ইন্ডিয়ার কনস্টিটিউশন প্রিপেয়ার হওয়ার পর 26 জানুয়ারি 1950, 1950 সনের 26শে জানুয়ারি কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, মানে কনস্টিটিউশন লাগু হয়ে গেল। কনস্টিটিউশনে যা যা লেখা আছে এগুলো সব ভারতীয় সবার মেনে চলতে হবে। এটা অ্যাক্টিভ হলো কবে থেকে? 1950, 26 জানুয়ারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিভিন্ন এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে বিভিন্ন কি ছিল? কমিটিস ছিল, যেগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলির কমিটি, মনে রাখবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আমরা ফুল নামটা লিখছি না, তোমরা আমাদের কথা শুনে শুনে লিখে নাও। ঠিক আছে, তেমনি ভাবে রুলস অফ প্রসিজার প্লাস স্টিয়ারিং কমিটি, রুলস অফ প্রসিজার প্লাস স্টিয়ারিং কমিটির মানে তোমরা বলতে পারো হেড বা চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি বলেছি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিমান্ড করেছিলেন শ্রী এম এন রায়। উনি কিন্তু ডিমান্ড করেছিলেন। নর্থ ইস্টেরও একটা কমিটি ছিল, নর্থ ইস্টের যে কমিটি ছিল ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওটার হেড ছিলেন শ্রী জি বরদলৈ। হি ওয়াজ ফ্রম আসাম। ঠিক আছে, শ্রী জি বরদলৈ। এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ক্লাসগুলো ভালো করে করবে, সবার সাথে শেয়ার করবে, কারণ সবসময় কোনো চাকরির ইনফরমেশন বা চাকরির আপডেট দিলেই হয় না, ক্লাসও করতে হবে, চাকরিগুলো তো পেতে হবে, তাই না? আরেকটা তোমাদের কমিটি ছিল যেটা নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে ফাংশন করছে ওটা দেখতো। ওই কমিটির হেড ছিলেন জিভি মাভালাঙ্কার, উনি ছিলেন হেড। ঠিক আছে, আর সর্দার পটেল উনি ছিলেন কোন কমিটির হেড? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উনি ছিলেন, হি ওয়াজ দ্য হেড ফর দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, অ্যাডভাইজারি অন ফান্ডামেন্টাল রাইটস প্লাস মাইনরিটিস। ঠিক আছে, এই মাইনরিটিসের ওয়েলফেয়ারের জন্য একটা সাব কমিটিও ছিল। এই সাব কমিটির হেড ছিলেন এইচ.সি. মুখার্জি। ঠিক আছে, কি বলেছি? এইচ.সি. মুখার্জি, উনি ছিলেন হেড অফ দ্য সাব কমিটি ফর মাইনরিটিস। ঠিক আছে, একটা কমিটি ছিল যেটা নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশনের জন্য, মানে ওনারা যে সমস্ত যা যা প্রভিশনস দরকার ওগুলো ডিসাইড করতো বা দে ইউজ টু ওয়ার্ক, ওটার এই কমিটিটার মানে কমিটি অন ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওটার হেড ছিলেন জিভি মাভালাঙ্কার। হি ওয়াজ বেসিক্যালি দ্য হেড অফ হাউ দ্য কমিটি ওয়াজ ফাংশনিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছিলেন স্যার ফ্র্যাঙ্ক অ্যান্থনি। হি রিপ্রেজেন্টেড দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি while ফ্রেমিং দ্য কনস্টিটিউশন। সবচেয়ে বড় নাম হচ্ছে শ্রী বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সবচেয়ে প্রথম ড্রাফট সাবমিট করা হয়েছিল টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কবে? অন 21 ফেব্রুয়ারি 1948। সবচেয়ে প্রথম ফার্স্ট ড্রাফট করা মানে ফার্স্ট
মানে কি বলবো, মানে কনস্টিটিউশনটা লিখেছে, ফাইনালাইজ করা হয়নি। সবচেয়ে প্রথমবার কোনো বড় পজিশনের মানুষকে দেখিয়েছে। বড় পজিশনের মানুষটা হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেখিয়েছিলেন অন 21 February 1948। মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর, হি ওয়াজ দ্য ল মিনিস্টার, হি ওয়াজ দ্য কি ল মিনিস্টার। সেকেন্ড টাইম প্রেসিডেন্টকে মানে ড্রাফট কনস্টিটিউশন দেখানো হয়েছে বাই ডক্টর বি আর আম্বেদকর, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। কবে? অন অক্টোবর 1948, অন অক্টোবর 1948। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা তোমরা আমাদের থেকে ইন্ডিয়ান পলিটির নোটস নিয়েছো, যেটা অল সাবজেক্টস যেই মানে পরীক্ষাগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা ইন্ডিয়ান পলিটি নোটসটা দিয়ে থাকি, সবকিছু আমাদের এই পলিটি নোটে কিন্তু লেখা আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? সো মনে রাখবে এই যে কনস্টিটিউশন দেখো লিখে রেখেছি, ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 9 ডিসেম্বর 1946। ফার্স্ট ফুল টাইম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949। ফ্রম 1950 26 জানুয়ারি থেকে কনস্টিটিউশন ইট কেম ইনটু ফোর্স। টোটাল অ্যামেন্ডমেন্টস, টোটাল সংশোধন কনস্টিটিউশনে কিন্তু বারংবার কিন্তু সংশোধন করে কিন্তু অনেক কিছু কিন্তু ইনসার্ট করা হয় বেসড অন দ্য রিকোয়ারমেন্ট বা বেসড অন দ্য হোয়াট দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস, ঠিক আছে, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। লাস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাজ অফ টুডে, অ্যাজ অন জুলাই 2024, টোটাল অ্যামেন্ডমেন্ট হয়েছে 106। আর এই 106তম অ্যামেন্ডমেন্ট হয়েছে ইন দ্য ইয়ার সেপ্টেম্বর, মানে সরি ইন দ্য ইয়ার 2023 সেপ্টেম্বর মাসে। এখানে 1/3 সিট রিজার্ভ করা হয়েছিল লোকসভা প্লাস স্টেট অ্যাসেম্বলি প্লাস দিল্লি স্টেট অ্যাসেম্বলির জন্য টু দ্য ওমেন। 1/3 সিট রিজার্ভেশন ওমেনের জন্য এই 106তম অ্যামেন্ডমেন্টে কিন্তু করা হয়েছিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল কনস্টিটিউশন আর্টিকেল আছে 395, 22 পার্টস আর 8টা শিডিউল আছে, ঠিক আছে? প্রিএম্বলের কথাও তোমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখবে রিপিটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে থেকে ইট কেম ইনটু ফোর্স, সবকিছু কিন্তু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। মনে রাখবে এই যে 106th যে অ্যামেন্ডমেন্ট, যেটা লেটেস্ট 106টাই অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছে মানে তোমাদের ইয়েতে কনস্টিটিউশনে 106টা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই 106তম অ্যামেন্ডমেন্টে আর্টিকেল নাম্বার 239A এটাকে অ্যামেন্ড করে সংশোধন করে চেঞ্জ আনা হয়েছে যে 1/3 সিট রিজার্ভ থাকবে ফর ওমেন ইন অল দ্য অ্যাসেম্বলিজ। মনে রাখবে কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1949, তখন ছিল 395 আর্টিকেল, যেটা আমরা তোমাদের বলেছি একটু আগে, 395 আর্টিকেলস, 22 পার্টস আর 8 শিডিউলস। তারপর অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অনেক কিছু ইনসার্ট করা হয়েছে, অনেক কিছু ডিলিট করা হয়েছে, ঠিক আছে? এখন কারেন্টলি মনে রাখবে 448 articles in the constitution, 25 parts in the constitution আর 12টা শিডিউল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। রিপিটেডলি এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, তাই ইউ হ্যাভ টু বি মানে ক্লিয়ার অ্যাবাউট অল দিস থিংস। মনে রাখবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যেই সিম্বল ছিল, সিম্বল ঠিক যে সেই জায়গাগুলো বলছি আমরা। মনে রাখবে একটা জিনিস, 395 আর্টিকেল ছিল যখন অ্যাডপ্ট করা হয়েছিল, 448 হয়ে গেছে যখন মানে এখন অ্যাজ পার দ্য কারেন্ট সিনারিও, ঠিক আছে? কনস্টিটিউশন, আচ্ছা যা বলছিলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সিম্বল অনেক কিছু মাথায় আসে অ্যাকচুয়ালি, তার জন্য যেটা বলি ওটার থেকে একটু সাইডে চলে গেলে যেটা বলছিলাম ওটা বেরিয়ে যায়, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সিম্বল ওটা ছিল এলিফ্যান্ট, হাতি, ঠিক আছে? হাতির সিম্বল ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক ভেতরের কোশ্চেন, এগুলো কিন্তু জেনারেলি সবাই কিন্তু স্কিপ করে, ঠিক আছে? মনে রাখবে সবচেয়ে প্রথম কনস্টিটিউশনের এই যে টেক্সটটা কনস্টিটিউশনে লেখা ছিল সংবিধানে, ওটা ড্রাফট সবচেয়ে প্রথম বানানো হয়েছিল বাই বি এন রাও। উনি ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, এটাও অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এই যে মানে তোমাদের কনস্টিটিউশনটা যে মানে কাজে লাগানো হয়েছে বা কনস্টিটিউশনটা যে ফোর্সে এসছে কবে থেকে, ফ্রম 26 জানুয়ারি 1950, ঠিক আছে? কেন এই 26শে জানুয়ারিটাকেই সিলেক্ট করা হয়েছিল? কেন? কারণ 26শে জানুয়ারি 1930 সনে কি হয়েছিল, ইন দ্য ইয়ার 1930 26 জানুয়ারি কি হয়েছিল? পূর্ণ স্বরাজ ডে সেলিব্রেট করা হয়েছিল, পূর্ণ স্বরাজ ডে সেলিব্রেট করা হয়েছিল, যেটার জন্য রিজলিউশন পাস করা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশনে
ইন দ্য ইয়ার 1929। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কনস্টিটিউশনের এখনো শেষ হয়নি, কনস্টিটিউশনের পার্টটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। এইবার আমরা কিছু দেখে নেব যে ইম্পর্টেন্ট কি কি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি জিজ্ঞেস করতে পারে, যেগুলো ইন্ডিয়ান পলিটি রিলেটেড। কারণ আমরা দেখেছি রিসেন্টলি কিন্তু যে টিপিএসসি বা বিভিন্ন বডির যে এক্সামসগুলো হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু মেইন ফোকাস দেওয়া হয়। মনে রাখবে, আমরা কিছু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। 25শে জুন, এক নাম্বার, 25শে জুনটাকে সেলিব্রেট তোমরা বলতে পারো, ডেজিগনেট করা হয়েছে অ্যাজ সংবিধান সংবিধান মানে সংবিধান মানে কনস্টিটিউশন, সংবিধান হত্যা দিবস, সংবিধান হত্যা দিবস। কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্টটা শেষ, কনস্টিটিউশনের পার্টটা শেষ হয়নি, নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। প্রত্যেকটা ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান পলিটি বা যেই সাবজেক্ট পড়াবো ওটা রিলেটেড কারেন্টলি কি কি চলছে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখতে হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত টপিকস কিন্তু অনেক কিন্তু আছে, তাই সাইডে আমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়িয়ে দেবো। 25শে জুন 2024 থেকে এটা কিন্তু ডেজিগনেট করা হয়েছে যে প্রত্যেক বছর 25শে জুন, অন 25th জুন the day will be declared as সংবিধান হত্যা দিবস। কেন? কারণ এই দিনেই কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটাকে কম্প্রোমাইজ করা হয়েছিল ডিউরিং 1975 এর ইমার্জেন্সির সময়, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে কেরালার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কেরালার যেই অ্যাসেম্বলি বিধানসভা, ওনারা একটা রিজলিউশন পাস করেছেন। রিজলিউশনটাতে কি লেখা? রিজলিউশনটা পাস করেছেন যে কেরালা স্টেটকে রিনেম করতে হবে, মানে রিনেম করে বানাতে হবে কি কেরালাম, কেরালাম, ঠিক আছে, মনে রাখবে। রিজলিউশনটা পাস করেছে। এইবার অ্যাকর্ডিং টু আর্টিকেল 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু বা সেন্টারের কিন্তু পাওয়ার আছে টু রিনেম এনি স্টেট, ঠিক আছে। সো লেটস সি ওয়েদার ইটস রিনেমড অর নট, কারণ তোমাদের স্টেট অ্যাসেম্বলি কিন্তু রিজলিউশন কিন্তু পাস করে দিয়েছে। এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, ওটা হচ্ছে আনন্দ ম্যারেজ অ্যাক্ট। আনন্দ ম্যারেজ অ্যাক্ট, এই আনন্দ ম্যারেজ অ্যাক্ট ইটস মানে রিলেটেড টু হোয়াট, এরকম কোশ্চেন আসতে পারে। ইটস রিলেটেড টু দ্য রিকগনিশন অফ শিখ ম্যারেজেস। শিখ কমিউনিটির যে বিবাহ হয় বা ম্যারেজ হয়, বিয়ে হয়, ওই বিয়ের রিকগনিশন করার জন্য আনন্দ ম্যারেজ অ্যাক্টটাকে কিন্তু ইউজ করা হয়। সো কোশ্চেন আসতে পারে আনন্দ ম্যারেজ অ্যাক্ট ইজ রিলেটেড টু হোয়াট, ঠিক আছে। এইবার বিহারের একটা সিনারিও জেনে নাও। রিসেন্টলি পাটনা হাইকোর্ট কি করেছে, বিহার গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছিল যে ব্যাকওয়ার্ড কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি যারা রিজার্ভেশন পায় ওদের জন্য 50% রিজার্ভেশন থেকে বাড়িয়ে 65% রিজার্ভেশন করা হবে। কিন্তু পাটনা হাইকোর্ট বিহার গভর্নমেন্টের এই প্রপোজালটাকে মানা করে দিয়েছে, করতে পারবে না, ঠিক আছে। রিজার্ভেশন শুড নট এক্সিস্ট 50% অফ দ্য টোটাল সিটস ইন এ গিভেন রিক্রুটমেন্ট প্রসেস, যার জন্য ত্রিপুরাতেও কিন্তু এসটিজিটির যে কেসটা চলছে, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করা হয়েছে ফ্রম দ্য ত্রিপুরা গভর্নমেন্ট, এটাও কিন্তু সেম ম্যাটারই কিন্তু ছিল, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, রিসেন্টলি কিন্তু 18th যেই তোমাদের মানে কি বলবো 18th লোকসভা ইলেকশন গেছিল, ঠিক আছে, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, ঠিক আছে, নতুন ক্যাবিনেট মিনিস্টাররা ওথ নিয়েছেন। মনে রাখবে অন 11th জুন, 11ই জুন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, হি ইজ দ্য 14th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে, উনি মানে ওনার সাথে টোটাল 71 জন আরো ওই দিন ওথ নিয়েছেন, ঠিক আছে। ওই দিন শপথ বাক্য ওনাদেরকে পাঠ করানো হয়েছে, ঠিক আছে। দে আর দ্য মিনিস্টার্স অফ দ্য নিউ কোয়ালিশন গভর্নমেন্ট হু টুক ওথ, ঠিক আছে। এই 71 জনের মধ্যে 30 জন হয়েছেন ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে। তারপর 5 জনের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, আর বাকি 36 জন হচ্ছে মিনিস্টার অফ স্টেট, ঠিক আছে। এর মধ্যে আরেকটা জিনিস জেনে রাখো, এটা নিয়ে আমি কোশ্চেন দেখেছি রিসেন্টলি কিছু এক্সামে, কিছু ক্যান্ডিডেটস আমাদেরকে কোশ্চেন পাঠিয়েছিল। একটা কমিটি আছে, এটা কি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএসও বলা হয়। এই সিসিএস কমিটির মেইন দায়িত্ব হচ্ছে বিভিন্ন ইস্যুস নিয়ে ডিল করা। কি সংক্রান্ত ইস্যুস? রিলেটেড টু দ্য ডিফেন্স প্লাস সিকিউরিটি, ডিফেন্স আর সিকিউরিটি সংক্রান্ত ইস্যুস নিয়ে ডিসকাস করা বা ডিল করার কিন্তু দায়িত্ব হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেটার হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী। দিস ইজ দ্য অ্যাপেক্স বডি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসিয়ালস, মানে ইন দ্য ন্যাশনাল সিকিউরিটি বডিজ, সিকিউরিটি ডিফেন্স সংক্রান্ত যা যা আছে ইনক্লুডিং বিভিন্ন বডিজ যেগুলো আছে,
ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি মেনটেন করার জন্য যে সমস্ত বডিজ গভর্নমেন্ট ক্রিয়েট করে ওই সমস্ত বডির মধ্যে ইম্পর্টেন্ট অফিসিয়ালস অ্যাপয়েন্ট করার দায়িত্বও কিন্তু এই ক্যাবিনেট, কি বলেছি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার আবার দুটো জিনিস মনে রাখবে, কারণ অ্যাসেম্বলির কথা বলছি, লোকসভার কথাও তোমাদের জেনে রাখতে হবে। রিসেন্টলি শ্রী ওম বিড়লা উনি কিন্তু লোকসভা স্পিকার হিসাবে ওথ নিয়েছেন। ঠিক আছে, তারপর প্রোটেম স্পিকার হিসাবে ওথ নিয়েছিলেন। প্রোটেম মানে টেম্পোরারি টাইমের জন্য, লিমিটেড কিছু টাইমের জন্য প্রোটেম স্পিকার হিসাবে 18th লোকসভাতে ওথ নিয়েছিলেন শ্রী ভার্তৃহারি মেহতাব। কি বলেছি, ভার্তৃহারি মেহতাব, ওনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো দুটো জিনিস জেনে রাখো যেগুলো রিসেন্টলি চলছে, মনে রাখবে। আমরা কারেন্ট টপিক মানে টপিকসগুলো কিন্তু মে মাসের 20 তারিখ থেকে আপ টু জুলাই টুডে আমরা কিন্তু কভার করে দিয়েছি, যেগুলো ইন্ডিয়ান পলিটি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। মনে রাখবে জাস্টিস এম এস সোনাক, কি বলেছি, জাস্টিস এম এস সোনাক, উনি বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের জাস্টিস উনি। ঠিক আছে, উনি সবচেয়ে প্রথম ব্যক্তি গোয়াতে যিনি নাকি লিভিং উইলের জন্য উনি রেজিস্টার করেছেন। লিভিং উইল মানে ইচ্ছাকৃত মৃত্যু। ঠিক আছে, মানে কোনো মানুষ যখন ক্রিটিক্যালি ইল যখন হয়ে যাবে, এতটাই ইল যে হি ক্যান নট মুভ, হি ক্যান নট স্পিক, কিন্তু ও সাফার করছে, বাট স্টিল হি ইজ নট ডাইং অ্যান্ড হি ইজ উইলিং টু ডাই। সো গোয়াই হচ্ছে প্রথম স্টেট যে নাকি এই মানে যে স্টেটে নাকি কি হয়েছে, রেজিস্টার করা হয়েছে লিভিং উইলটা, সব মানুষ অ্যাডপ্ট করতে পারবে, দোজ হু ওয়ান্টস। সো জাস্টিস এম এস সোনাক, যিনি নাকি বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের জাস্টিস, উনি হচ্ছেন প্রথম ব্যক্তি গোয়াতে যিনি লিভিং উইলে রেজিস্টার করেছেন। মানে উনি যখন বয়স্ক হয়ে যাবেন বা যদি ওনার কোনো ক্রিটিক্যাল ইলনেস হয়, এমন ইলনেস যেখানে উনি কিছু বলতে পারছেন না, ঠিক আছে, হি ইজ বেড রিডেন, তখন হি ক্যান অ্যাডপ্ট ফর কি, এটাকে বলা হয় কি অ্যান্থানেসিয়া বা ইউথানেসিয়া, অ্যান্থানেসিয়া না সরি ইউথানেসিয়া বলা হয়। হঠাৎ করে মাইন্ডে স্ট্রাইক করেনি, ইউথানেসিয়া বলা হয়, মানে ইচ্ছাকৃত মৃত্যু কিন্তু নিতে পারবে উইথ দ্য হেল্প অফ ডক্টরস অবভিয়াসলি। সো সবচেয়ে প্রথম ব্যক্তি হয়ে গেছেন কি জাস্টিস এম এস সোনাক। ঠিক আছে, এটা আশা করি তোমাদের মানে তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা লাস্ট জেনে রাখো, রিসেন্টলি লোকসভা ইলেকশন চলার সময় আর্টিকেল 329B কে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজে লাগিয়েছিল। এই আর্টিকেল 329B নিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কি করে। আর্টিকেল 329B তে কি লেখা আছে যে কোনো জুডিশিয়াল ইন্টারভেনশন হবে না, মানে জুডিশিয়ারি ইন্টারফেয়ার করতে পারবে না ইলেকশন চলাকালীন ইলেকশন কমিশনের প্রসেসের উপরে। ইলেকশন কমিশন যে ইলেকশন প্রসেসটাকে করানোর জন্য যে কাজ করছে ওটার উপরে জুডিশিয়ারি কোনো ইন্টারভেনশন করতে পারবেন না। তার জন্য ডিউরিং দ্য লোকসভা ইলেকশন 2024 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু আর্টিকেল নাম্বার 329B কিন্তু ওনারা এটাকে কাজে লাগিয়েছিলেন। তারপর আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে কি, সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, আরেকটা লাস্ট জিনিস জেনে রাখো, 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই আমরা ইন্ডিয়ান পলিটি রিলেটেড। ইউরোপিয়ান রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে আইডিয়া পেয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রপোজ করেছে কি ডিজিটাল কম্পিটিশন বিল 2024। কেন, যাতে সবচেয়ে বড় যে টেকনোলজি কোম্পানি বা ফার্মস গুলো আছে যেমন গুগল, ফেসবুক, অ্যামাজন, ওরা যেভাবে ফাংশন করছে, ঠিক আছে, ওরা তো টপ পজিশনে আছে, সাচ দ্যাট দে ডোন্ট মিসইউজ দেয়ার পজিশন, ওদেরকে যাতে রেগুলেট করা যায়, গভর্নমেন্ট যাতে রেগুলেট করতে পারে, তার জন্য ইউরোপিয়ান রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে আইডিয়া পেয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রপোজ করেছে ডিজিটাল কম্পিটিশন বিল 2024। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেশনটা ইন্টারেস্টিং ছিল কি না বলো। সো আমরা লাস্ট কিছু দেখে নেব যে যে ইম্পর্টেন্ট সংশোধনগুলো হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। 106 আমরা তোমাদের কি বলেছি, 106 বললাম 1/3 সিটস রিজার্ভ ফর দ্য ওমেন ইন লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ প্লাস দিল্লি স্টেট অ্যাসেম্বলি। ঠিক আছে, তেমনি ভাবে ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্টস তোমাদের মনে রাখতে হবে যেগুলো প্রায়ই জিজ্ঞেস করে। 101st রিলেটেড টু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা অ্যাডপ্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 2017। নেক্সট 102 102তম সংশোধন, এটা অ্যাডপ্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 2018 রিলেটেড টু হোয়াট কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর হুইচ বডি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসি কে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার জন্য 102তম সংশোধন করা হয়েছিল ইন দ্য ইয়ার 2018। ঠিক আছে, নেক্সট 103
103rd অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 2019 2019-এ। এটাতে দেওয়া হয়েছিল 10% রিজার্ভেশন ফর দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, নেক্সট এগুলো কিন্তু জিজ্ঞেস করবেই, তোমরা দেখে নিও পরীক্ষাতে 101 থেকে 106 এর মধ্যেই কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট 104th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2020 সালে 25শে জানুয়ারি, যাতে করে এসটি এসসিদের জন্য যে রিজার্ভেশন থাকে কিসে, লোকসভা আর স্টেট অ্যাসেম্বলিটাকে, ওটাকে 10 বছরের জন্য বাড়ানো যায় আপ টু 2030 বা 2030। আর তাছাড়া এই 104তম অ্যামেন্ডমেন্টে কি রিমুভ করা হয়েছিল, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জন্য যে রিজার্ভেশন ছিল লোকসভা প্লাস স্টেট অ্যাসেম্বলিতে, ওইগুলো কিন্তু রিমুভ করা হয়েছিল in the 104th amendment of the Indian Constitution. Next 105th 105তম সংশোধন যেটা করা হয়েছিল in the year 2021, এটা রিলেটেড টু ওবিসি আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি। ঠিক আছে, নেক্সট 106th অ্যামেন্ডমেন্ট, আমরা তোমাদের কি বলেছিলাম, এটা করা হয়েছিল সেপ্টেম্বর মাস 2023-এ, এক্সাক্ট ডেটটা হচ্ছে 28 সেপ্টেম্বর 2023, যেখানে 1/3 সিট রিজার্ভ করা থাকবে বলা হয়েছে ফর ওমেন ইন দ্য লোকসভা প্লাস স্টেট অ্যাসেম্বলি প্লাস দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর ওমেন। অ্যাকচুয়ালি এটা ইনিশিয়ালি করা হয়েছে ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য। ঠিক আছে, তারপর কিন্তু এটা এক্সটেন্ড করা হবে, কারণ আমরা দেখেছি একবার যেটা শুরু করা হয় এটা কিন্তু আর শেষ হয় না। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আই হোপ তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। এবার তোমরা একটু ম্যাক্সিমাম শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমরাও এরকম ক্লাস নিয়ে আসবো। পরীক্ষার সবগুলো পরীক্ষা সিলেবাস ওয়াইজ ক্লাস আমরা তোমাদের কমপ্লিট করে দেবো। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবার কাছে এই ক্লাসটা তোমরা শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি সিলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, তারপরে তোমাদের গ্রামীণ মেট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জিআরবিটি 2, সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ, নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাগুলো, সবগুলো পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোট। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার।